এখন আমরা করব ট্যাগ কোশ্চেনের পার্ট 3 অর্থাৎ রুল 3। আমরা পার্ট 1 এ দেখিয়েছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে, আর পার্ট 2 এ দেখিয়েছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি হবে। আর আজকে দেখব পার্ট 3 অর্থাৎ রুল 3। আর এটা হচ্ছে কোন কোন শব্দ থাকলে আমরা বুঝি সেন্টেন্সটা নেগেটিভ। দেখো আমাদের রুল 3 হচ্ছে কোন সেন্টেন্সে নেগেটিভ চিহ্ন আছে কিনা। নেগেটিভ চিহ্ন কি? দেখো নোবডি, নাথিং, নো ওয়ান, নট, নো, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম। যদি থাকে তাহলে নট। দেখো এনওটি নট সমান এই যে নট মানে সংক্ষেপে নটটা লিখতে হবে। এন লেখে পরে উনা লেখে উপরে একটা কমা দিয়ে একটি সংক্ষেপে নট বসানো যাবে না, এই নটটা বসানো যাবে না। যদি আমরা একটা কোশ্চেনে নট বসাই তাহলে আমাদের সংক্ষেপে নটটা লিখতে হয়। যাই হোক, এখন এই নেগেটিভ চিহ্নগুলো থাকলে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। আর আমরা জানি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে নট আসে না। এই জন্য বলা হয়েছে যে nobody, nothing, no one, not, no, hardly, scarcely, few, little, seldom যদি থাকে তাহলে নট বসানো যাবে না, কারণ এগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। আর আমরা জানি সেন্টেন্সটা নেগেটিভ হলে নট আসে না। অ্যাফার্মেটিভ মানে হাবুদক হলে নট আসে। দেখো এক্সাম্পল দিয়ে রাখছি। এক্সাম্পল হচ্ছে প্রথম এক্সাম্পলটা, ইট হ্যাজ হার্ডলি রেইন ইন উইন্টার, মানে হচ্ছে শীতকালে খুব কদাচিৎ বৃষ্টি হয়, মানে শীতকালে খুব কম বৃষ্টি হয় এমন। এখন আমরা জানি ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। তারপর 2 নাম্বার কাজ, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট আসে। আমরা পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে দেখিয়েছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল এই জন্য নট আসছিল। আর এখন এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে নট আসবে না। আর তারপর 3 নাম্বার কাজ হচ্ছে কি, সাবজেক্টের প্রোনাউন ফর্মটা বসবে। তাহলে 1 নাম্বার অক্সিলারি ভার্ব, 2 নাম্বার অ্যাফার্মেটিভ হলে নট আসবে, নেগেটিভ হলে নট আসবে না। আর তারপর 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট বসাতে হবে। এখন দেখো আমাদের এই জায়গায় দেখো হার্ডলি, এই যে হার্ডলি আছে, এই যে আমাদের দেখো এই জায়গায় আছে হার্ডলি। তাহলে হার্ডলি থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ অর্থ দেয়। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, হ্যাজ লেখো, এই যে হ্যাজ লেখো। প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হয়, আমরা লিখলাম হ্যাজ। তারপর এখন আমরা দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তাহলে দেখো আমরা এই হার্ডলি, এই দেখো এই যে নোবডি, নাথিং, নো ওয়ান, নট, নো, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম, এগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। আর আমরা জানি নেগেটিভ হলে কি নট আসে না, তো এই জায়গায় নট আসবে না। তারপর সাবজেক্ট দেখো এই জায়গায় দেওয়া আছে ইট, তো এটা দিবা ইট, তো এটা কি হবে হ্যাজ ইট। এটা কি হ্যাজ ইট, বোঝা গেছে, হ্যাজ ইট। তারপরটা দেখো হি হ্যাজ ফিউ রিজনস ফর স্টেইং, মানে তার আছে কিছু কারণ না খেয়ে থাকার। এখন এই জায়গায় দেখো আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, সরাসরি হ্যাজ লেখো। প্রথমত অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাবুদক যদি হয় তাহলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না। দেখো আমাদের এই যে ফিউ আছে, এই ফিউ দেখে আমরা বুঝছি এটা নেগেটিভ। এই যে দেখো আমাদের এই জায়গায় ফিউ আছে, ফিউ থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ, তাহলে নট আসবে না, নট আসবে না। তারপর সাবজেক্ট আছে থেকে সরাসরি হি, তাহলে হি লেখে দাও, এটা হবে হ্যাজ হি। এটা কি হ্যাজ হি, বুঝতে পারছো কি না, এটা হবে হ্যাজ হি। তারপর এটা দেখো নাথিং ইজ গ্রেটার দ্যান অনেস্টি। নাথিং মানে কোনো কিছু, ইজ মানে হয়, গ্রেটার মানে মহৎ, দেন মানে চেয়ে, অনেস্টি মানে সততা। নাথিং ইজ গ্রেটার দ্যান অনেস্টি মানে কোনো কিছু হয় না মহৎ সততার চেয়ে। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব আছে এই জায়গায় ইজ, লেখো ইজ, অক্সিলারি ভার্ব ইজ। এখন আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ দেখতে হবে। দেখো আমরা এই জায়গায় এই যে প্রথমে আছে নাথিং, এই যে দেখো নাথিং, এই নাথিং দেখে বুঝছি সেন্টেন্সটা নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্স হলে নট আসে না, তো নট আসবে না। তারপরে আমরা জানি এখন নাথিং এটা সাবজেক্ট কি হবে, আমরা জানি থিং যুক্ত শব্দের সাবজেক্ট ইট হয়। যেমন নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এই থিং যুক্ত শব্দের সাবজেক্ট কি হয়, ইট হয়। আবার বডি যুক্ত হলে কি হয়, দে হয়। যেমন এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এরকম হলে দে হবে। কিন্তু এটা তো থিং আছে, থিং যুক্ত হলে কি ইট, যেমন নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, তা নাথিং হলে ইট হবে। অর্থাৎ থিং যুক্ত শব্দের সাবজেক্ট ইট আর বডি যুক্ত শব্দের সাবজেক্ট দে। তাহলে এখানে যেহেতু থিং এই জন্য এটা ইট, তাহলে ইজ ইট। দেখো সবই কিন্তু নেগেটিভ। এখন তোমাদেরকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখে রাখছি এই জায়গায় আরো সহজে বুঝো। দেখো ইউ তুমি আর হও একজন গুড ভালো স্টুডেন্ট ছাত্র। ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি হও একজন ভালো ছাত্র। এখন দেখো এই জায়গায় আমাদের এই যে বাকি তিনটা যে করছি এই তিনটার মধ্যে কিন্তু নট আসে নাই, কিন্তু অক্সিলারি ভার্ব প্রথমে এই যে অক্সিলারি ভার্ব আছে ইউ, অক্সিলারি ভার্ব আছে আর, আর লেখো
তারপর দেখো আমাদের এই জায়গায় কিন্তু আমরা অর্থ পড়ে বুঝতেছি এটা অ্যাফার্মেটিভ, যে ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি হও একজন ভালো ছাত্র। এখানে কিন্তু নেগেটিভ কোনো কথা নেই বা নেগেটিভ শব্দ নেই। দেখো এই জায়গায় নোবডি, নাথিং, নো ওয়ান, নট, নো, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম কোনো কিছুই কিন্তু নেই। তাহলে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হলে কি নটটা আসবে, আর নটটাই অক্সিলারি ভার্বের সাথে লিখতে হবে সংক্ষিপ্ত ফর্মে। তারপর সাবজেক্ট আছে ইউ, এই ইউ এখানে বসায় দাও। ঠিক আছে, তাহলে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা দেখি এটাই বুঝছি। প্রথমত আমরা অক্সিলারি ভার্ব লিখবো, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে নট আসবে, নেগেটিভ হলে নট আসবে না। তারপর সাবজেক্ট। ঠিক আছে, তো এটা ছিল আমাদের পার্ট 3। এখন আমরা করব ট্যাগ কোশ্চেনের পার্ট 4, অর্থাৎ রুল 4। আমাদের রুল 4টা দেখো। রুল 4টা হচ্ছে নাউনের পরিবর্তে হি, সি, ইট অথবা দে বসে। এখন বুঝছো, এখন পার্সন অথবা নন পার্সন যদি প্লুরাল হয় তাহলে দে বসে। এখন পার্সন আর নন পার্সন কি, পার্সন মানে কি, পার্সন মানে হচ্ছে ব্যক্তি, যেমন আমরা মানুষ। পার্সন মানে হচ্ছে আমি, তুমি, তারা, সবাই, সব মানুষ হচ্ছে কি এক একজন এক একটা পার্সন। আর নন পার্সন কি, নন পার্সন হচ্ছে মানুষ বাদে, যেমন পাখি একটা নন পার্সন, খাতা, কলম, বই, এগুলা কি নন পার্সন। বোঝা গেছে, অর্থাৎ আমরা মানুষ যে ব্যক্তিগুলো আছে এগুলা পার্সন, এর মধ্যে পাখি, কুকুর, বাঘ এগুলো হচ্ছে নন পার্সন, খাতা, কলম এগুলো নন পার্সন। অর্থাৎ আমাদের এই পার্সন আর এই নন পার্সন যদি প্লুরাল হয় তাহলে ডে, দে হবে। অর্থাৎ পার্সন প্লুরাল হলো দে, নন পার্সন প্লুরাল হলো দে। এখন দেখো আমাদের পার্সন যে একটা एग्जांपल আছে যে আশরাফ এন্ড বিজয় আর টু ব্রাদার। এখানে এস হবে ব্রাদার্স। দেখো আশরাফ এন্ড বিজয় আর টু ব্রাদার্স, মানে আশরাফ এবং বিজয় তারা হয় দুই ভাই। এখন দেখো এটা কিন্তু দুইজন ব্যক্তি মানুষ, তাহলে এটা কিন্তু আমাদের কি পার্সন। এখন পার্সনের জায়গায় কিন্তু একটা আশরাফ একটা বিজয় দুইজন আছে, তাহলে একের অধিক, তাহলে একের অধিক হলে কি প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি দে। আমরা এটাই বলছি যে পার্সন আর নন পার্সন যদি প্লুরাল হয় তাহলে দে বসে। তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। দেখো অক্সিলারি ভার্ব আছে আর, এখন আর লেখো। প্রথমত অক্সিলারি ভার্ব আর, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবুদক হলে নট আসে, তার নট লেখো। এই যে নট, আমরা পার্ট 1, পার্ট 2 এর মধ্যে দেখেছি অক্সিলারি ভার্বের সাথে নটটা একসাথে লিখতে হয় আর সংক্ষিপ্ত ফর্মে লিখতে হয়। সংক্ষিপ্ত ফর্ম মানে কি, এন্ড পরে উনা দিয়ে উপরে একটা কমা পরে টি, এটা হবে আরএন্ড। এখন যেহেতু একের অধিক পার্সন আমাদের প্লুরাল হচ্ছে, তাহলে এটা সাবজেক্ট হবে দে, এটা হবে আরএন্ড দে। তারপরে আমরা আরেকটাও বলছিলাম যদি যদি নন পার্সন প্লুরাল হয়, নন পার্সন কি আমরা মানুষরা বাদে। এই জায়গায় দেখো কি আছে, বার্ডস ক্যান ফ্লাই। দেখো বার্ডস ক্যান ফ্লাই মানে পাখিরা উড়তে পারে, পাখিরা কি উড়তে পারে, তাহলে পাখি এটা কি পার্সন, এটা কিন্তু অবশ্যই পার্সন না। যে পাখি, বাঘ, সিংহ, খাতা, কলম এগুলা কি পার্সন, এগুলো হচ্ছে নন পার্সন। তাহলে এগুলা প্লুরাল হলো কি দে। এখন দেখো প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব আছে ক্যান, আর বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উড়তে পারে, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ হাবুদক বাক্য, তাহলে নট আসবে। তাহলে প্রথমত আমাদের ক্যান নট এইভাবে লিখতে হয়। এই যে দেখো ক্যান নট এইভাবে লিখতে হয়, যেমন ক্যান নট এটাকে লিখতে হয় সি এ এন ক্যান, পরে উপরে একটা কমা দিয়ে টি, ক্যান্ট। বুঝা গেছে, ক্যান নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এটা ক্যান্ট। তাহলে সি এন ক্যান, পরে উপরে একটা কমা পরে টি, ক্যান্ট। এখন দেখো শুধু একটা পাখি যদি এরকম হইতো বি আই আর ডি, এই বার্ড মানে পাখি, আর এই বার্ডস, এই বার্ডস মানে কিন্তু পাখিরা, এই বার্ড মানে পাখি আর এই বার্ডস, এই বার্ডস মানে কিন্তু পাখিরা। অর্থাৎ নাউনের সাথে অ্যাড যোগ করলে এটা প্লুরাল হয়ে যায়, যেমন বুক বই, আবার এস দিলে বক্স বইগুলো, বয় ছেলে বয়েস ছেলেগুলো, এরকম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সব পাখিকে বুঝাইছে যে বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উঠতে পারে, সব পাখিদেরকে। তাহলে এটাও প্লুরাল, তাহলে এটা হবে দে, এটা কি হবে দে, তাহলে ক্যান্ট দে। অর্থাৎ আমরা এটা বুঝলাম যে পার্সন নন পার্সন দুটোটাই প্লুরাল হলে কি হবে দে হবে। আচ্ছা পরে আরেকটা দেখো, আরেকটা হচ্ছে পার্সন যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি একটা, পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে হি অথবা সি বসবে। আচ্ছা পার্সন মানে আমরা মানুষ, এইগুলো যদি সিঙ্গুলার হয় তাহলে কি হি অথবা সি বসবে। এখন কখন হি কখন সি, ওই পার্সনটা যদি পুরুষ মানুষ হয় তাহলে হি হবে, আর ওই পার্সনটা যদি মেয়ে মানুষ মানে মহিলা মানুষ হয় তাহলে সি হবে। দেখো এই জায়গায় আছে যে এক্সাম্পল আছে আশরাফ প্লেস ক্রিকেট, দেখো আশরাফ প্লেস ক্রিকেট মানে আশরাফ ক্রিকেট খেলে। এখন আমাদের এই জায়গায় কিন্তু একটা ছেলে, তাহলে এটা কিন্তু হি হবে তার সাবজেক্ট। ঠিক আছে, আমরা কিন্তু এটাই বলছিলাম যে পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে হি অথবা সি, তাহলে এটা কিন্তু আমাদের পার্সন।
এখন আমরা জানি ছেলে হইলে হি, এখন এই জন্য হি হবে। এখন প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। আমরা পার্ট 2 এর মধ্যে দেখেছিলাম যদি আমাদের অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের এই মেইন ভার্বটা দেখে বুঝতে হয়। মেইন ভার্ব দেখে বুঝে যদি দেখি এটা আমাদের মেইন ভার্বটা দেখে যদি দেখি এটা আমাদের ভার্ব 2 অর্থাৎ পাস্ট টেন্সে আছে তাহলে ডাইরেক্ট ডিড বসে। আর যদি মেইন ভার্ব দেখে আমরা বুঝি এটা ভার্ব 1 তাহলে ডু অথবা ডাজ বসে। এখন দেখো এটা কিন্তু প্লেস, আমাদের ভার্ব 2 কিন্তু এটা পি এল এ ওয়াই ই ডি প্লে, এটা কিন্তু আমাদের ভার্ব 2। যদি এটা থাকতো তাহলে বুঝতাম পাস্ট টেন্স, তাহলে ডাইরেক্ট ডিড হইতো। এটা কিন্তু আমাদের ভার্ব 2, এটা হচ্ছে আমাদের প্লেস মানে ভার্ব 1 মানে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি হয়, ডু অথবা ডাজ। এখন আমি বলছিলাম যদি মেইন ভার্বের সাথে অ্যাস বা ইএস থাকে তাহলে ডাজ হয়। দেখো এই জায়গায় অ্যাস বা ইএস আছে না, জায়গায় ডাজ হবে। এটা আমাদের রুল 2 অর্থাৎ পার্ট 2 এর মধ্যে বলা আছে, এই জায়গায় ডাজ হবে। প্রথমত ভার্ব 1 এই জন্য আমরা বুঝছি এটা ডু অথবা ডাজ। এখন ভার্ব 1 হইয়া যদি এস থাকে বা ইএস থাকে তাহলে ডাজ হয়। এখন যেহেতু মেইন ভার্বের সাথে এস আছে এটা ডাজ হবে। যদি এস বা ইএস না থাকতো তাহলে ডু হইতো। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এই জন্য নট আসবে, তো এটা ডাজেন্ট। এখন যেহেতু আমরা বুঝছি নাউন মানে পার্সনটা, এটা একটা নাউন পার্সন, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে এটা হবে হি, এটা হবে ডাজেন্ট হি। কি হবে, ডাজেন্ট হি, বুঝতেছো কিনা, ডাজেন্ট হি। তারপরে একটা দেখো, তারপরে এক্সাম্পল হচ্ছে তানিয়া ইজ এ গুড প্লেয়ার, তানিয়া একজন ভালো খেলোয়াড়। এখন এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব প্রথমত বসাও। প্রথমত অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবুদার, তাহলে নট আসবে, এটা নট লেখো ইজন্ট। আর আমরা বলছিলাম কি পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে হি অথবা সি। এখন প্রথমটা আশরাফ, এটা একটা পুরুষ মানুষ এই জন্য হি হয়েছে। আর এখন দেখো তানিয়া, এটা একটা মহিলা মানে মেয়ে মানুষ এই জন্য এটা সাবজেক্ট কি হবে, সি হবে। কি হবে, সি হবে। তাহলে এটা হবে ইজন্ট সি। কি হবে, ইজন্ট সি। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে নন পারসন, অর্থাৎ আমরা মানুষ ব্যতীত। নন পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে ইট বসে। নন পারসন দেখো, দিস ইজ এ নাইস পেন, এটি হয় একটি সুন্দর কলম। তাহলে প্রথমত আমাদের অঞ্চলের ভার্ব আছে ইজ, এই যে ইজ লেখো। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এই জন্য নট লেখো। আর আমাদের পেন, এটা একটা কলম, এটা কি মানুষ, এটা কিন্তু মানুষ, এটা হচ্ছে নন পারসন। তা নন পারসন হলে কি হবে, ইট হবে। তাহলে হবে ইজন্ট ইট। কি হবে, ইজন্ট ইট, ইজন্ট ইট। তারপরে দিস ইজ এ নাইস কার, এটি হয় একটি সুন্দর গাড়ি। তাহলে এইটাও যদি আমরা করি আগেরটার মতোই, প্রথমত অক্সিলারি ভার্ব আছে ইজ, ইজ লেখো, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এই জন্য নট লেখো। তারপরে এই যে গাড়ি, গাড়ি এটা অবশ্যই একটা নন পারসন, তো এটা হবে ইট, এটা হবে ইজন্ট ইট। তাহলে এইটাই মানে আমার এই রুল 4 এর মেইন বিষয়টা হচ্ছে আমাদের পারসন আর নন পারসন এই দুটোটাই যদি প্লুরাল হয় তাহলে দে হবে, অর্থাৎ পারসন প্লুরাল হলো দে, নন পারসন প্লুরাল হলো দে। প্লুরাল হলে একই, নন পারসন পারসন দুটোটা প্লুরাল হলেই দে। কিন্তু পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে হি অথবা সি। এখন পুরুষ হলে হি আর মহিলা হলে সি। কিন্তু নন পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু হি বা সি না, নন পারসন সিঙ্গুলার হলে ডাইরেক্ট ইট। বুঝতে পারছো, আমি আবার বলি, পারসন নন পারসন দুটোটা প্লুরাল হলে দে, আর পারসন সিঙ্গুলার হলে হি অথবা সি। পুরুষ মানুষ হলে আমাদের হি, মহিলা মানুষ হলে সি। আর নন পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে ইট। এটাই ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেন পার্ট 4।